হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো সবাই। আমিও ভালো আছি। বাইরের অবস্থাটা দেখলে তো কুয়াশায় পুরো ভর্তি, এখনও বোঝা যাচ্ছে 7:30 বেজে গেছে, তবু কিন্তু ভালো কুয়াশা আছে। সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি, আর আজকে হচ্ছে রবিবার। তো আজকে ব্লগটা ভালো হতে চলেছে, তাই ভাবলাম আজকে একটু তোমাদের সাথে শেয়ার করি। তো সকালবেলা ঘুম থেকে ওঠার পর আমরা একটু বেরোবো, সকাল সকাল ঘুরতে যাব। তো কোথায় যাব সেটা পুরো ভিডিওটার সাথে থাকতে তোমরা জানতে পারবে। নতুন আসছো যারা, প্লিজ সাবস্ক্রাইব করে রেখো। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্টস করতে একদম ভুলো না। তো বেরোনোর আগে খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট কিছু করতে হবে। তো আগের দিন রাত্রিবেলা কালকে রাত্রেবেলা কিছু এগিয়ে রেখেছিলাম, আর এখন করব পরোটা। তো চলো আস্তে আস্তে কথা না বাড়িয়ে কাজ শুরু করি। দেখতে থাকো, সঙ্গে থাকো। সকালবেলা উঠেই মা ঠাকুরটা দেওয়ার হয়ে গেছে, কিন্তু এখন মা ময়দা মেখে রেখেছিল, মেখে ঢাকা চাপা দিয়ে রেখেছিল। তারপর মা বলল হাত খালি আছে, তো আমি লেচি পাকিয়ে দিলাম জাস্ট। তারপর ওদিকে কিন্তু আমি বেরিয়ে গেছিলাম, আর মা এদিকে পরোটা কিন্তু বানিয়ে নিচ্ছিল। আর বাদবাকি যা তরি তরকারি আমি করে রেখেছিলাম সেগুলো জাস্ট গরম করে একটু ঢাকনাটা খুলে রাখবো। তার আগে আমি সেটা ফ্রিজ থেকে বের করে রাখবো। প্রায় 20টা মতন পরোটা বানিয়েছিলাম। আর এদিকে দেখো আলুর দমটা এর মধ্যে রাখা ছিল। এটা বৌদি বিরিয়ানি কন্টেনারে রাখা আছে, বাট এর মধ্যে বিরিয়ানি কিন্তু নেই। একদম শুকনো শুকনো আলুর দম কষা আছে, মানে কষা আলুর দম আছে। আর ফ্রিজে করে রেখেছিলাম হচ্ছে চিকেন। সকালে এতগুলো রান্না দেখবে কমপ্লিট করে কোথাও বেরোনো সম্ভব হয় না। ওর জন্য একবারে প্রায় তখন রাত 11:30 বাজে। তখন আমি এই দুটো রান্না একদম আমাদের ডিনার করার পর করে ঠান্ডা করতে দিয়েছি। তারপর আমি ফ্রিজে রেখেছিলাম। আবার এই সকাল ধরো 7:30টার মধ্যে উঠেই বের করে নিলাম। আর এদিকে মা কিন্তু পরপর নিজেই বেলে নিজেই পরোটা করে নিচ্ছে, কারণ মা আমার থেকে, আমি অত ভালো করতে পারি না। অবভিয়াসলি মাই ভালো পারবে, কিন্তু আমি একদমই সেভাবে পরোটা করতে পারি না। আমার থেকে বেটার মা অনেক ভালো করে। চা খাবো, বাবাকে ঘুম থেকে তুলছি, আর ওদিকে মামামকেও তোলার, মানে আজকে তুলতে লাগেনি, এক ডাকে আমার মেয়ে উঠে পড়েছে। কারণ এটা ওর বলে না, এটা আমাদের মধ্যেও হতো, কোথাও ঘুরতে যাওয়ার হলে ডাকতে হতো না, আওয়াজ পেলেই উঠে যেতাম। তো মামামকে এক ডাকলাম, একটা ডাকেই মামাম উঠে পড়েছে। কিন্তু মামামের পাপা উঠতে এখনও অনেক নাটক দেখাচ্ছে, বলছে তোমরা রেডি হও, তারপর আমি ঘুম থেকে উঠবো। বেরোনোর কথা আমাদের 8:15-র মধ্যে। তারপর আমরা ক্যাব বুক করব। ক্যাব বুক করে তারপর আমরা যাব। তো কোথায় যাব সব বৃত্তান্ত তোমরা জানতে পারবে, পুরো ভিডিওটা দেখতে দেখতে থাকো। এটা অনেক দিনের পুরনো ব্লগ, মানে 2023-এর ডেটটাও বলে দিচ্ছি, 24শে ডিসেম্বর রবিবার ছিল। 25শে ডিসেম্বরটাকে আমরা 24শে ডিসেম্বর সকালবেলাটা এইভাবেই সেলিব্রেট করেছি। তাই 25শে ডিসেম্বর আমরা কিন্তু বাড়িতেই ছিলাম, মানে বাড়িতে নিজের মতন করে সেলিব্রেট করেছিলাম। আর আউটিং বলো বা খাওয়া দাওয়া এনজয় সব কিন্তু আমরা রবিবার করেছিলাম, কারণ 25 তারিখ ওর অফিস ছিল। এদিকে কিন্তু ভাত বসিয়ে দিয়েছি, কারণ আমার ইচ্ছা ছিল একটু ভাত আমি খেয়েও যাব, ভাতে ভাত, আর একটু নিয়েও যাব। কারণ তোমরা অনেকেই জানো আমি দুপুরবেলা একটু ভাত না খেলে না পারি না থাকতে। বাট ওই যে ভাতটা না গরম নিয়ে যাওয়াটা খুব প্রবলেম হচ্ছিল বলে আর ভাতটা নিয়ে যাওয়া হয়নি। তো ভাবলাম মায়ের কিছুটা কাজ এগিয়ে দিয়ে যাই। মা ওদিকে পরোটাগুলো বানাচ্ছে, দেখো 20টা পরোটা বানানোটা তো মুখের কথা নয়। এদিকে মেয়ে উঠে গেছে, মেয়ে রেডি হয়ে গেছে অলমোস্ট। আর আমি এদিকে বাসি বিছানাটা তুলে নিচ্ছি মায়ের ঘরে। তারপর বাবাই উঠলে আমি আমার ঘরের বাসি বিছানাটাও তুলে একবারে ঘর দুয়ারগুলো অ্যাটলিস্ট পরিষ্কার করে দিয়ে যাব। তারপর মা সারাদিনে যা নিজের খাবারটুকুই করবে, কারণ ভাতও হয়ে যাবে সকাল সকাল। ভুল করলাম ভাতটা সকালবেলা বসিয়ে, কারণ বাবাই কিন্তু আলটিমেট আমাকে ভাত নিয়ে যেতে দিল না। আর একটাও ব্যাপার ছিল হচ্ছে, ভাতটা না ঠান্ডা না করে ওভাবে চাপা দিয়ে নিয়ে যাওয়াটা যেত না, কারণ ব্যাপারে কিন্তু ভাতটা নষ্ট হয়ে যাওয়ারও চান্স ছিল। আজকে ওয়েদারটা কিন্তু বেশ মানে সকালের দিকটা ঠান্ডা ছিল। খুব ভয় লাগছে চান করব কি করব না, একবার করে ভাবছি করে নিই, সারাদিনটা ফ্রেশ থাকবো। আর একবার ভাবছি যে চান করতে গেলেই ঠান্ডায় মনে হয় আমি এক্ষুনি কাবু হয়ে যাব। কিন্তু মানে ইচ্ছা না থাকলেও মা বললো যে চানটা করেই যা, কারণ সারাদিনে চাপাচুপি থাকবে, আবার যদি রোদ ওঠে আর কুয়াশা ঘন পড়েছে, মানে হচ্ছে তোমার বেশ গাঢ় একটা রোদ ওঠার সম্ভাবনা আছে। তো জানলাটা খুললাম, দেখো বাইরেটা কেমন যেন একটা লাগছে, কি ঠান্ডা ঠান্ডা লাগছে, আর আমি একটু শীতকাতুরে। তো ভাবছিলাম বসে বসে যে কী করা যায়। তো
ভাবতে ভাবতে আমি কিন্তু আলটিমেট স্নানটা করেই নিলাম। আর বিশ্বাস করো গরম জলে স্নান করার পর কী যে আরাম লাগছিল, গরমও লাগছিল না। তখন তো সোয়েটার চাদর পরেছিলাম, স্নান করার পর আর সোয়েটার চাদরও পরতে লাগেনি, একটা হালকা চাদরটা জাস্ট গায়ে নিয়ে নিয়েছি। আর মাম্মামি শুধু স্নান করেনি, বাবাইও কিন্তু ঘুম থেকে উঠে স্নান করেছে। মাম্মামকে আমি কিন্তু ওই যখন স্নান করবো না ভাবছি ততক্ষণে মাম্মামকে আমি জামা কাপড় পরিয়ে দিয়েছিলাম। তো আবার জামা কাপড় খুলিয়ে আবার স্নান করাবো, আমার মামামেরও ইচ্ছা নেই, কারণ ওই যে চান করতে যাওয়ার আগে ইচ্ছা করে না চান করতে যাব। তো যাই হোক, আমার স্নান হয়ে গেছে, আমি বাসি জামা কাপড় যেগুলো ছিল সেগুলো কেচে মিলে দিলাম, যাতে মায়ের কাজটা একটু কম থাকে। কিন্তু মায়ের কাজ কমবে না, মা কিন্তু কুচিয়ে কুচিয়ে যেদিকে যা কাঁচা আছে, ঘর পরিষ্কার আছে, সেগুলো মা সারাদিনে করতেই থাকবে। তবুও যতটা আমি এগিয়ে যেতে পারি তার জন্য বাসি জামা কাপড়গুলো আর ফেলে না রেখে আমি ভাবলাম কেচেই নিই। আর ওদিকে বাবাইও ঘুম থেকে উঠে গেছে, ইলেকট্রিক কেটেলে জল গরম হচ্ছে, আর আমরা পরপর এক একজন করে স্নান করছি, আমার মাম্মাম ছাড়া। মাম্মাম কিন্তু একদম রেডি, আর বলতে গেলে বাবাইও রেডি হয়ে যাবে। তো চলো ঝটপট করে জামা কাপড়গুলো মেলে নিই। ওদিকে ফোনও এসে গেছে, কারণ আমাদের 8:15-র মধ্যে বেরোতে হবে, সবার একটা টাইম ছিল। তো একবারে আমি জামা কাপড়টা পরে রেডি হয়ে তোমাদের সামনে আসছি, তোমরা কিন্তু জানিও কেমন লাগছে। তো বন্ধুরা, আমি রেডি হয়ে গেছি, দেখো এদিকে একটা চুড়িদার পরে নিয়েছিলাম, এটা আমার পুজোর পরই অনেক দিন পর আবার এই চুড়িদারটা পরলাম, কারণ সেরকম আমি চুড়িদার মোটামুটি পরি না, শীতকালে তো একদমই না। তো কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্টস করে জানিও, সিম্পলভাবে সেজেছি। আমরা এখন যাচ্ছি জুতে, আর ওখানে আমরা কিন্তু পিকনিকও করবো। শুধু আমরা তিনজন না, আর একজনের ফ্যামিলিও যাচ্ছে আমাদের সাথে। তোমাদেরও তার সাথে বেরোবো, তো দেখতে থাকো আর সঙ্গে থাকো। আমরা এখন রেডি হয়ে গেছি, আর আমরা এখন আমাদের পাড়ার দিকে যাচ্ছি, গিয়ে ওখান থেকে আমরা ক্যাব বুক করবো। আর আজকে ওয়েদারটা এত ভালো, চারিদিকে পুরো কুয়াশা, পিছনটা দেখলেই বুঝতে পারবে, পুরো দার্জিলিং ফিলিং হচ্ছে। কলকাতা থেকেও দার্জিলিংয়ের মজা নিতে পারছি, এটাই অনেক। তো সাথে থাকো, চলো ওলাটা বুক করে নিই আগে। রাস্তাটা দেখো কি কুয়াশা। আমার বর বলছে ব্যাস শুরু হয়ে গেছে ব্লগ, আর আমার বরের কাঁধ দুটো দেখো। সমস্ত কিছু প্যাক আপ করে তারপর আমরা যাচ্ছি এখন আমাদের চিড়িয়াখানার উদ্দেশ্যে। তাকিয়ে নাও একবার। মটন খাওয়াচ্ছিস, তুই চাই তোর জন্মদিন যেন আজীবন এরমভাবে সবার আশীর্বাদ নিয়ে এরমভাবে হয়। এই দিকের কাজটা খোলা না, ও তোর জায়গা, তুই কখন যাবি নিতে পারি? মাথায় রুমালটা দিয়ে বাবা, ছেলে বিশাল ভুগছে। এনে আমি একটা কথা বলছি ভাই, তুই গেলে সুবিধা হতো, তুই বলতি যে আমাদের পাড়া থেকে এসছে ভাই, তোরা আজ বেরো, ওরা একটু তোদের দেখবে। আমরা আমাদের ডেস্টিনেশনে পৌঁছে গেছিলাম রবিবার 24শে ডিসেম্বর। এই সময় তো ঘোরার সময়, তো প্রচুর ভিড় ছিল গেটের বাইরেটা, আর প্রচুর খাবার দাবারের দোকান। তো ফাইনালি বাবাই টিকিটটা কেটে নিয়েছে, আমরা সবাই চলে গেলাম ভেতরের দিকে। মাম্মাম ছিল, আমি ছিলাম, মাম্মামের পাপা ছিল, আর বাবার বন্ধু ছিল, তার ওয়াইফ আর তার একটা ছেলে, মানে 6-7 বছরের ছেলে। তো আমরা দুটো ফ্যামিলি মিলে হঠাৎ সাডেন এই প্ল্যানটা ছিল যে জুতে যাব। তো মামাম অনেক ছোটোবেলায় এসেছিলো, বাবার সাথে লাস্ট এনেছিলাম মা, বাবা, আমি, বোন তখন কত ছোট ছিল। তো ব্যাস ওই সময় আসা, আর এখন মানে আসা হয়নি। তো অনেক দিন পর চিড়িয়াখানায় এলাম, বেশ ভালো লাগলো। বিশেষ করে চিড়িয়াখানাটা তো বাচ্চাদেরই জন্য, মামাম আরও বড় হয়ে গেলে তখন আরও হয়তো অতটা এনজয় করতে পারবে না, তাই ভাবলাম যে যখন সুযোগ এসেছে চাই ওকে নিয়ে একটু ঘুরে আসি। আর আমরাও অনেক দিন প্রায় বেরোইনি বলতে গেলে। তো ফার্স্ট শুরু হলো পাখি দিয়ে। এখানে নানান ধরনের ওই মুরগি টাইপের পাখি ছিল, ঠিক নামটা আমি বলতে পারছি না, কারণ নামটা এখানে আমার তোলা হয়নি। মামা মন দিয়ে দেখা শুরু করলো, আর
চিড়িয়াখানা বড্ড বড় এরিয়া জুড়ে, তো একটু হাঁটতে হবে, কষ্ট করে হেঁটে সমস্ত অ্যানিমেলসদের বা বার্ডসদের তুমি কিন্তু দেখতে পাবে। আমি জানি তোমরা সবাই গেছো মানে জুতে, তবুও আমি বলে দিলাম যারা যাওনি তাদের জন্য। আমি কতটা এনজয় করেছি বা চারপাশটা কিভাবে দেখেছি সেটাই আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। তো এখানে টাইপ অফ ম্যাকাও আছে, নানান ধরনের নানান কালারফুল ম্যাকাও দেখতে যা কি দারুণ লাগছিল। সত্যি এই সময় যদি একটা ক্যামেরা থাকতো হয়তো আরও সুন্দরভাবে আমি তুলে ধরতে পারতাম, বাট আমার ফোনে যতটুকু ক্যামেরা কোয়ালিটি তার মধ্যেই আমি চেষ্টা করেছি তোমাদের সাথে শেয়ার করার। তো এখানে দেখো নানান ধরনের ম্যাকাও নানান কালারের আছে। তো এক একটা করে ওদের দোলনা টাইপের করে দেওয়া হয়েছিল, ওই জায়গাতে বসে বসে যখন দোল খাচ্ছিল দেখতে কিন্তু দারুণ লাগছিল। জুম করে যতটা পারলাম তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরা পুরো ভিডিওটা দেখার চেষ্টা করো, কেউ স্কিপ করো না। আর তোমাদের বাড়িতে যদি বেবিস থাকে অবশ্যই ভিডিওটা দেখিও, হয়তো তাদেরও খুব ভালো লাগবে। আর যদি পারো একবার এই শীতকালে একবার ঘুরিয়ে নিয়ে আসা যেতেই পারে বেবিসদের নিয়ে জুতে, কারণ ওদের জন্যই তো এই জায়গাটা, তাই না? ওরাই তো বেশিরভাগ এনজয় করবে। সো এখানে আছে হচ্ছে বক, নানান ধরনের স্টক বা বক আছে। তো এখানটা এত দারুণভাবে ডেকোরেট করা আছে, ওরা এখানে নিজেরা হয়তো বাসা বানাচ্ছে, কারণ দেখো মুখের মধ্যে নানান ধরনের খড়পাকড় নিয়ে কিন্তু ওরা মানে কিছু একটা করছে। তো আমার মনে হলো যেন ওরা এটা নিজেরাই নিচ থেকে কিছু তুলে তুলে এনে বানিয়েছে, বা কিছুটা করা ছিল ওদের ডিম টিম পাড়ার জন্য হয়তো। আর নিচটা পুরো জল দিয়ে ঘেরা খাঁচার ভেতরের এরিয়াতে, আর এদিকে কিছু বক রোদ পোয়াচ্ছে। তো এই জায়গাটা যেহেতু আমাদের দিকটাতে বসেছিল, তো ওর জন্য ভালোভাবে আমি তোমাদের সামনে তুলে ধরতে পারলাম। এখানেও নানান ধরনের বক চলাফেরা করছে। তো টাইপস অফ বক্স আছে এখানে। তারপর আবার চলতি পথে এই সুন্দর সুন্দর শীতকালীন যে গাঁদা ফুলগুলো হয় দেখতে এত দারুণ লাগছিলো, ভাবলাম যে একটু শেয়ার করি। আর মানে এই ফুলের মাঝখানে দেখো ওই ঝাউ গাছের মতন কি ফুল, আমি ঠিক মাথায় আসছে না, এটা আমি বাড়িতেও কিনে লাগিয়েছিলাম। তো এই সময় আমার মাথায় আসছে না যে এই ফুলটার নাম কি, তোমরা যদি জানো অবশ্যই কমেন্টস করে জানিও। তো চলার পথে দেখো প্রতিটা গাছে, মানে শুধু এই গাছে না, চিড়িয়াখানার এলাকা জুড়ে যে বড় বড় লম্বা গাছ আছে সেই গাছের মধ্যে এভাবে বাদুড়গুলো ঝুলে রয়েছে। কতটা আমি তোমাদের সাথে শেয়ার করাতে পারলাম বলতে পারছি না, কিন্তু আমি হয়তো বোঝাতে পেরেছি। সো মানে পাখিটাকে দেখার পর চলে এলাম হাতি মামার কাছে। তো এখানে দুটোই হাতি ছিল, আর সে একদম খাঁচার অপোজিট প্রান্তে ছিল, সেখানটা জুম করে দেখাবার চেষ্টা করেছি। আমার মেয়ে আর তার ভাই তো সমানে ডেকেই চলেছে এদিকে আয়, কিন্তু তারা যদি জানতো তাহলে তো অবশ্যই এদিকে এসে এন্টারটেন করতো। এবার চলে এলাম আমরা সিংহ, বনের রাজা সিংহের কাছে। কিন্তু দুর্ভাগ্যবশত এনাদের একটু ডিমান্ড থাকে, কারণ তারা জানে যে আমাদের একটা ডিমান্ড আছে। সো দেখা যাচ্ছে খাঁচার পাশ দিয়ে জুম করে চেষ্টা করেছি, এটা সিংহ নয়, এটা সিংহী। উনি এখানে রোদ পোয়াচ্ছিলেন, তাও তো বলবো গুড লাক, আমরা সিংহী দেখতে পেয়েছি। ম্যাক্সিমাম টাইম তো গুহার ভেতরেই থাকে, যেহেতু শীতকাল পড়ে তো ওরা গুহা থেকে খুব একটা বেরোতে চায় না। কিন্তু বাই দ্য ওয়ে এরা বসে বসে রোদ পোয়াচ্ছিল। এখানে আশা করছি একটাই আছে, কারণ এখানে একটাই ছিল, আর তো দেখতে পেলাম না। পিছনটা তো বিশাল বড় গুহা, কিন্তু ওকে আমি একাই দেখেছি। তো তিনি তার মানে একটা রোয়াবে আছে, বসে আছে, রোদ পোয়াচ্ছে, জাস্ট একটু মাঝে মধ্যে মাথাটা নাড়াচ্ছে। সেই মাথাটুকু নাড়াতে গিয়েই বাচ্চাদের যা সুন্দর চিৎকার বা আনন্দ উত্তেজনা দেখেই কতটা ভালো লাগছে। কিন্তু অতটা সাউন্ড আমি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, কারণ নাহলে তোমাদের কানটা খারাপ হয়ে যাবে। সো যতটা পেরেছি চেষ্টা করলাম আমি তোমাদের সামনে তুলে ধরা। তো এখানে সিংহী দেখলাম, সিংহ দেখতে পাইনি গো, এখানে সিংহী ছিল, হয়তো সিংহ আছে ভেতরে আছে, কিন্তু এটা কিন্তু সিংহী, কারণ কেশর তো নেই এনার। তো ডেফিনেটলি এটা সিংহী হবে। তো চলো তোমাদের সাথে শেয়ার করে ফেললাম এ বনের রাজা। এবার তারপর বাদবাকি জিনিস দেখি। তো এখানে আছে টাইপ অফ ভালচার। সো এইখানে এই ভালচারটাই আমার বেশি ভালো লাগলো, মানে শকুন উড়ছে, এন্টারটেন করছে সবাইকে। ওরা কি আর এন্টারটেন করছে, ওরা ওদের মতনই আছে, কিন্তু যতটা সুন্দরভাবে এখানে ফুটিয়ে তোলা গেছে। এই খাঁচাটুকুর মধ্যে এই 3খানা ভালচার ছিল, আর তার পাশে ছিল নানান ধরনের প্যারট। আর এই পাখিটা আমি ঠিক বলতে পারছি না, নামটা ছিল না ওখানে ঠিক লেখা।
তো দেখতে কিন্তু দারুণ ছিল। এবার ডাবল মানে খাঁচাটা ডাবল নেট ছিল বলে অতটা ক্লিয়ারলি কিন্তু আসেনি। এই যে নাম আছে গ্রেট ইন্ডিয়ান ইনবিল না কি একটা লেখা ছিল, যাই হোক ওইটা দেখে নিও তোমরা। তো এখানে তারপর চলে এলাম এমু পাখির খাঁচাতে। সো এখানে এমু পাখিগুলো কিন্তু খুব ভালো দেখা গেছে, আর ওরাও বেশ সুন্দর নড়ে চড়ে আমাদের সকলকে এন্টারটেন করছে, আর সকলেই ভীষণ ভালোভাবে তাদের সাথে এনজয় করেছে। আর অনেকে তো ছোলা টোলা খাবার টাবার বাদাম টাদাম দিচ্ছে, দেখলাম যে ছুঁড়ে দিলে ওরা কিন্তু ঠোঁটে কুটে কুটে খাবারও খাচ্ছে। সো তোমরা দেখো এমু পাখি, আর কেমন লাগলো জানিও। তারপর নেক্সট চলে এলাম হচ্ছে জলহস্তি বা হিপোপটামাসের কাছে, কিন্তু এখানে এসে তোমরা বুঝতেই পারবে না যে কেউ আছে এখানে। তো এই এরিয়া জুড়ে সে নিজেই শো স্টপার, জলের মধ্যেই ঢুকে আছে, আর মনে হচ্ছে যেন একটা পাথরের ঢিপি ওর মধ্যে ভেসে উঠেছে। কিন্তু কিছুক্ষণ পর পর উনি একটু করে হালকা মুখটা তুলছে, 5 সেকেন্ডও থাকছে কিনা বা 2 সেকেন্ডও মুখটা তুলে থাকছে কিনা বলতে পারবো না, কিন্তু তারপর আবার মুখটা ডুবিয়ে নিচ্ছে। সো যতক্ষণে ওই যে মুখটা দেখো তুললো, আর বেশিক্ষণও রাখবে না, আবার মুখটা ঢুকিয়ে নেবে। তো খুব একটা ভালোভাবে স্পষ্টভাবে আমি এখানটা তুলতে পারিনি, যতটা পেরেছি তোমাদের সাথে শেয়ার করলাম। এই দেখো মুখটা আবার ঢুকিয়ে নিল। তো বাচ্চারা তো মানে আমার মেয়ে বিশেষ করে ওর মুখটা দেখার জন্য পাগল ছিল, কিন্তু উনি তো নাক অবধিও হালকা তুলছে, তারপর আবার মুখটা কিন্তু জলের ভেতর ঢুকিয়ে নিচ্ছে। তারপর চলে এলাম ব্ল্যাক সোয়ান বা রাজহাঁসের কাছে। তো এটা পুরো ব্ল্যাক ছিল ওনার গায়ের কালারটা, আর ঠোঁটটা ছিল হালকা অরেঞ্জ টাইপের, ডিপ অরেঞ্জ, হালকা নয়। দেখতে বেশ সুন্দর ছিল, কিন্তু খাঁচার একদম গা ঘেঁষে ছিল বলে খুব একটা স্পষ্টভাবে আমি তুলতে পারিনি। তার পাশেই ছিল নানান ধরনের হাঁস, বা জানি না এটাও হয়তো রাজহাঁস, কিন্তু দেখতে খুব সুন্দর ছিল। তারা তাদের নিজেদের গা পরিষ্কার করতে ব্যস্ত ছিল। তার ঠিক পাশের খাঁচাতেই ছিল দুটো ম্যাকাও, দেখতে পুরো লাভ বার্ডের মতন, আর এত এন্টারটেন করছিল তারা, নিজেরা কিন্তু খেলা করছিল নিজেদের মধ্যে, কিন্তু আমরা দূর থেকে দেখে বেশ এন্টারটেন করছিলাম। দেখো তো কতটা সুন্দর লাগছে, আর পাখনার কালারগুলো দুজনের দারুণ, একবার করে উড়ছে, উড়ে ভেতরের দিকে যাচ্ছে, আবার চলে আসছে আমাদের দিকে। এখানে আছে পিজন, মানে নানান প্রজাতির পিজন আছে, কিন্তু দেখতে দারুণ, চোখটা বেশ লাল লাল আগুনের মতন চোখ, চোখের মণিটা আর মাথার ঝালরটা দেখেছো, এটা হচ্ছে পিজন। তারপর এই যে এই দুজনকে যাদের জন্য আমাদের জুতে আসা, তাদের সাথে তোমাদের আলাপ করিয়ে দিলাম। তো দুজনে ভীষণ এনজয় করছিল। এত বড় এরিয়া জুড়ে চিড়িয়াখানা ওরা যে হেঁটে দেখছে, এটাই আমার কাছে অনেক, কারণ মাম্মাম তো এত হাঁটতেও পারে না, আর এনজয় তো অবশ্যই করছে। তো মামাম ব্যাট এনেছে ব্যাগে ভাইয়ের সাথে খেলবে বলে। আর এদিকে দেখো চিড়িয়াখানার ভেতরে যে ঝিলটা আছে, এই ঝিলটাতে আগে শীতকালে নানান ধরনের বিদেশি পাখি আসতো, এখন আসে কিনা জানি না গো, বেশ অনেক বছর পর কিন্তু আমি চিড়িয়াখানায় এলাম। তারপর চলে এলাম এইখানে, এই খাঁচার সামনে। ইনি হচ্ছেন সব থেকে ভালো, মানে আমরা সব থেকে হয়তো বেশি এনজয় করেছি এনাকে দেখে, আর ইনিও কিন্তু অনেক এন্টারটেন করেছেন। বাচ্চারা যে এতটা ভালোবেসে দেখেছে একে। ইনি হচ্ছেন ফক্স, নাম হয়তো অন্য রকমের আছে, কিন্তু প্রজাতিটা হচ্ছে ফক্স বা শিয়াল। তো এক রিদিমে কিন্তু ও হেঁটেই যাচ্ছে, হেঁটেই চলেছে, মানে দৌড়েই চলেছে, এক নাগাড়ে পুরো রাউন্ড মারছে। ও যতটা এরিয়া জুড়ে ওর জায়গা, ততটার মধ্যে রাউন্ড মারছে, মাঝে মধ্যে একটু জল খেয়ে নিচ্ছে হাঁপিয়ে গেলে, আবার কিন্তু রাউন্ড মারতেই থাকছে। সো বন্ধুরা, তোমাদের বেবিসদের কিন্তু প্লিজ একটু ভিডিওটা দেখিও, ওরা কিন্তু এনজয় করবে। আর যদি এনজয় করে তাহলে কিন্তু আমাকে সেটা কমেন্টস করে জানিও যে ওরা দেখে কি বললো, কেমনভাবে এনজয় করলো। আমাদের দুটো বেবি কিন্তু ভীষণ এনজয় করছে। ওরা কেন, এখানে কিন্তু বড়রা যারা খাঁচার দিকে তাকিয়েছিল তারাও কিন্তু কম এনজয় করছে না। এই যে একটু করে জল খাচ্ছে, আবার দৌড় দিচ্ছে। ঠিক তার পাশের খাঁচাতে বসেছিল খ্যাঁকশিয়াল, জানি না খ্যাঁকশিয়াল বলে কি না, কিন্তু সবাই বলছিল ওই যে খ্যাঁকশিয়াল বসে আছে। ঠিক বইতে যেমন পড়েছিলাম ছোটোবেলায়, গল্পের বইতে, ঠিক ওই রকম উনি বসেই ছিলেন, কিন্তু আমাদের দেখে উনি দাঁড়িয়ে আমাদের সামনে আসেনি, কিন্তু ওনার গুহার চত্বরের জায়গাটাই ঠিক সেমভাবেই পায়চারি মেরে যাচ্ছিল। তো যাই হোক, তাও তো দেখা দিয়েছে বলো, নড়ছে চড়ছে হাঁটছে চলছে, তবেই না বেশ ভালো লাগে দেখতে। একভাবে যদি একটা কর্নারে শুয়ে থাকে তাহলে কিন্তু বেশ মজা করে দেখাও যায় না, আর যদি ভিডিও করতে হয় তাহলেও সেটা ভালোভাবে বোঝানো যায় না। তারপর চলে এলাম বাঘের খাঁচাতে।
তো এখানে বেঙ্গল টাইগার লেখা আছে, কিন্তু উনি তো ভীষণভাবে মানে কি বলবো অ্যাটিটিউড নিয়ে একদম একটা খাঁচার মানে গাছের পেছনে বসে আছে। তোমাদের কি করে জুম করে বোঝাতে পারছি কিনা জানি না, কারণ আমরাই ভালোভাবে দেখতে পারিনি। এই যে প্যান্থেরা টাইগ্রিস বেঙ্গল টাইগার এনার নাম। কিন্তু ইনি ওইখানে দেখো কত মানুষের উত্তেজনা, একটু যদি নড়ে চড়ে ওঠে তাহলে তাকে দেখা যাবে, কিন্তু সে যে ওই যে খাঁজে শুয়ে আছে সেখান থেকে এক চুলো নড়া। তারপর বাধ্য হয়ে পাশের 3টে খাঁচার মধ্যেই 3খানা বাঘ ছিল, তার মধ্যে এই বাঘটা পুরো শুয়েই ছিল। যাই হোক, তাও তো সামনে থেকে একটু বাঘ দেখা গেছে, সে শুয়েই ছিল, রোদ পোয়াচ্ছিল। আর সবাই মোটামুটি ফটোশ্যুট করছিল এই আর কি। কিন্তু এই জায়গাটা বেশি উত্তেজিত করতে বারণ করছিল। এখানটা কিন্তু পুলিশের একটা বেশ সুন্দর পুলিশ প্রোটেকশন ছিল। তারপর তার পাশের খাঁচাতেও ইনিও রোদ পেয়ে ঘুমোচ্ছে, হয়তো পেট একদম ভর্তি তাই একটা জোরসে ঘুম দিচ্ছে, আর আমরা শুধু এনজয় করছি। বাঘের প্রত্যেকটা খাঁচাতে কিন্তু ভিড় ছিল, বাঘ নড়ুক চড়ুক শুয়ে থাকুক, যাই হোক বাঘের খাঁচায় কিন্তু বেশ ভালো ভিড় ছিল। তারপর পাশের খাঁচায় চলে গেলাম, একে দেখে মনটা বেশ খুশ হয়ে গেল, কারণ ইনি কিন্তু চলে ফিরে বেড়াচ্ছিলেন। তো আমি যতটা মিডিলে আসার জায়গা নেওয়ার আগেই তিনি চলছিল, যেই আমি আমার একটা পজিশান নিয়ে ভিডিওটা তুলতে এলাম অমনি তিনি কিন্তু রাজার মতন বসে পড়লেন। যাকে বসে আছেন তো কী হয়েছে, ল্যাজটাকে মাঝে মধ্যে নাড়াচ্ছেন আর মাথাটাকে একবার এদিক ঘোরাচ্ছেন একবার ওদিক ঘোরাচ্ছেন। মোটামুটি কিন্তু বেশ এনজয় হয়েছে, উনিও এনজয় করছেন আমাদের দেখে, আমরাও অবশ্যই এনজয় করছি, আর এখানে তো ফটোগ্রাফারের অভাব নেই। তারপর চলে এলাম সাদা বাঘের কাছে, কিন্তু ইনি তো ভেবেই নিয়েছেন তোরা আমাকে দেখবি এটাই বড় কথা, আমি তোদের দেখা দেবো সেটা বড় কথা না। তাই তিনি কিন্তু আমাদের দিকে পাছু দেখিয়ে অপোজিট কর্নারে একদম নিশ্চিন্তে গাছের নিচে ছাওয়াতে ঘুম দিচ্ছেন। তার রোদও লাগেনি, কিন্তু সে ছাওয়াতে ঘুম দিচ্ছেন। তো কি করব, বাচ্চাগুলো তো কত ডাকছে ওরে একটু ওট ওট আমরা দেখব, কিন্তু উনি বলছেন আমি ঘুমাই, তোরা আমাকে এইটুকুই দেয়। তারপর চলে এলাম এখানে বনো বিড়াল বা ভাম বিড়াল বলতে পারো, ভামটাও পাশে ছিল, ও ভেতরে ঢুকে গেল আমি যতক্ষণে পৌঁছালাম। আর এই বনো বিড়ালটা দেখতে পুরো বাঘের মতন, সামনেটা যখন ঘুরছে মুখটা পুরো বাঘ, বলে না যে বিড়াল বাঘের মাসি, ঠিক দেখলে কিন্তু তখন এই কথাটাই মনে পড়বে। এরপর চলে এলাম জাগুয়ার বা প্যান্থার লেখা আছে তো এইখানে। তো উনি তো মানে কি বলবো, একটা এত সুন্দর একটা জায়গা কটেজ টাইপের করা আছে, ওই জায়গাটায় বসে জাস্ট লেজ নাড়িয়ে এন্টারটেন করছিল, মানে বোঝাতে চাইছিল যে শোনো আমাকে বেশি দেখে তোমাদের কাজ নেই, শুধু আমি লেজ নাড়াচ্ছি এটাই তোমাদের কাছে অনেক। আর লেজ নাড়িয়ে আমি বুঝিয়ে দিচ্ছি যে এই জঙ্গলের মাঝে আমি আছি, আর আমি কিন্তু শুয়ে আছি রোদের মধ্যে, ওই দেখো লেজ নাড়িয়ে বলে দিচ্ছে যে আমি আছি। সো আমাকে এইভাবেই দেখেই তোমরা কিন্তু এন্টারটেন হও। তারপর চলে এলাম লিওপ্যাড বা চিতাবাঘের খাঁচার দিকে। তিনি তাও দয়া করে একটু হাঁটা চলা করছিলেন, পেটটা দেখে মনে হচ্ছিল বেশ পেটটা কিন্তু ভর্তি, হয়তো বেশি ভর্তি হয়ে গেছে পেটটা, তার জন্য হয়তো হাঁটা চলা করে খাবারটা হজম করার চেষ্টা করছিলেন। যাকগে এই খাঁচাতে ওর জন্য বেশি ভিড়, কারণ উনি এন্টারটেন করছেন সবাইকে, হাঁটা চলা করছেন, আর বাঘের হাঁটা চলা ডাক এগুলোই শুনতে সবাই চায়। তার জন্যই কিন্তু মানুষের ভিড় হয় সুন্দরবনে বা এরকম নানান ধরনের জু এরিয়াতে। সো এইরকম লিওপ্যাডকে দেখে বেশ মনটা ভরে গেল। তো এখানে উনি চলাফেরা করছেন, আর প্রত্যেকটা বাচ্চার যা চিৎকার তোমাদের সাথে কি শেয়ার করব বন্ধুরা, বাচ্চাগুলোকে দেখে কি মজা লাগছে যে ওই আর কত চলবি ওদিকে, এদিকে একটু আয় রে, আমরা একটু দেখি তোকে, একটু চিৎকার কর, হালুম মালুম কর। এই যে বাচ্চাদের এই কথাগুলো শুনেই তোমরা হেসে ফেলবে। সো যাই হোক, এটা হচ্ছে মানে লিওপ্যাড বা চিতাবাঘ হয়ে গেল দেখা। চলো পরবর্তী কিছুতে দেখা যাক। সো চলে এলাম আমরা রাইনোসরাস বা গন্ডার, তাকে দেখার জন্য। এইখানটায় সামনে খাঁচাটা না প্রচুর ভিড় ছিল, আর এই জায়গাটাতে আমি দাঁড়িয়েছিলাম সেই জায়গাটাতে ডাবল নেট করা ছিল, সো অতটা ভালো জুম করে আমি দেখাতে পারিনি, তাই পাশেরটাতে চলে এলাম। তো চেষ্টা করেছি যতটা পারার দেখার। তিনি তো নড়ছেনই না, তিনি কাদার মধ্যে পা 4টে ঢুকিয়ে দাঁড়িয়ে আছেন, আর ওই যে লোকে বলে গন্ডারের চামড়া
সো তার চামড়াটা এতটাই মোটা ছিল যে তার পিঠের ওপর বসে কাক যে ঠুকরাচ্ছে তার কোনো ফিলিংস নেই। সে তার মতন করে মুখটা নিচে নামিয়ে জানি না কী খাচ্ছে, এইভাবেই সে এক নাগাড়ে এক জায়গায় স্টিলভাবে দাঁড়িয়েছিল। চেয়ারটাও যেমনি মোটুসোটু আর চামড়াটাও তেমনি মোটা, মানে সে নড়ছেও না চলছেও না, কিছুই করছে না, সেম একই পজিশনে দাঁড়িয়ে আছে, শুধু জাস্ট মুখটা নিচের দিকে নামাচ্ছে আর ওপরের দিকে তুলছে, আর তার পিঠের মধ্যে এনজয় করে বেড়াচ্ছে নানান ধরনের কাক আর শালিক পাখি। সো চলো এবার পরবর্তী কিছুতে দেখা যাক। মন দুঃখের বিষয়, এখানে অ্যানাকন্ডা দেখতে এসেছিলাম। এখানে নানান ধরনের অ্যানাকন্ডার নাম লেখা আছে, আমরা দেখেছিলাম ইয়েলো অ্যানাকন্ডা, কিন্তু তার সমস্ত কিছু লেখা আছে, কিন্তু তোমাদেরকে আমি দেখাতে পারলাম না, কারণ একদম গুহার পেছনে একটা ছোট্ট গাছের পেছনে তার লেজটা জাস্ট নড়তে দেখা গেছে, এর বেশি কিন্তু কিছুই দেখা যায়নি। আমার কর্তামশাই তো তাকে চোখেই পাইনি, মানে চোখে দেখতেও পাইনি, এতটাই ছোট্ট লেজটা জাস্ট আমি দেখতে পেয়েছি, বাট আমি তোমাদের বোঝাতে পারিনি। তারপর চলে এলাম এদিকে বাঘের খাঁচার কাছে, না সরি বাঘ না, এটা ক্রোকোডাইল, ওরে বাবা কুমির। তো কুমিরকে ওই যে একজন হাঁ হয়ে আছে, সে আর হাঁটা আর বন্ধ হচ্ছে না, এক নাগাড়ে হাঁ হয়ে আছে, জানি না মুখের ভেতরটাও রোদ পোয়াচ্ছে কি না। আর পাশে দেখা একটা বক বসে আছে, তার পাশেও কিন্তু একটা কুমির, কি আশ্চর্য ব্যাপার, কুমিরগুলো নড়ছেও না চড়ছেও না। আর বেসিক্যালি বন্ধুরা, ছোট থেকে বড় হয়ে গেল, মা হয়ে গেলাম, আমি যতবারই চিড়িয়াখানায় এসেছি কুমিরকে কিন্তু আমি নড়তে দেখিনি। কুমিরকে ঠিক সেম পজিশানে পাথরের ঢিপের মতন এভাবেই শুয়ে থাকতে দেখেছি। দেখে মনে হয় যেন স্ট্যাচু নয় ফেলে রেখে দিয়েছে, আর না হয় মানে কি বলবো, মিউজিয়ামে যে কুমিরগুলোকে রাখা থাকে স্টোর করে, ঠিক সেই রকমভাবে মৃত কুমির রাখা আছে, কিন্তু একবার সামনে গিয়ে দেখলে ঘ্যাক করে উঠে যাবে। সো এই হলো কুমিরের দৃশ্য বা ক্রোকোডাইলের দৃশ্য দেখার পর পরবর্তীতে চলে গেছিলাম প্যাঁচা দেখার জন্য। একটা ছোট্ট ঘরের মতন প্যাঁচাকে রেখেছে, যেখানে অন্ধকারের একটা দুটো লাইট দিয়েছে, বাট ভালো করে দেখতে পারিনি। সো ভিড় ছিল, বেরিয়ে এসেছিলাম, কারণ ভিড় আমার বাবাই পছন্দ করে না, আর অন্ধকার ঘরে বাবার ভীষণ সাফোকেশন হয়। সো আমরা বেরিয়ে গেছিলাম। তারপর চলে এলাম বাঘের রাজা মানে সিম্বা, যাকে নিয়ে অনেক গল্প আছে। তো তিনি তো বেশ খোশ মেজাজে এদিকে পেছন ঘুরিয়ে রোদ পুয়ে ঘুমাচ্ছে, আর সবাই মোটামুটি দেখছে আর সাইড কেটে চলে যাচ্ছে। প্রচুর এরিয়া ঘুরেছি, হেঁটেছি, তারপর ক্লান্ত হয়ে গেছি, বিশেষ করে আমরা, বাচ্চাগুলো নয় কিন্তু আমরা ক্লান্ত হয়ে গেছি। তো খিদেও পেয়েছিল, প্রায় ঘড়ির কাঁটা তখন 1টা বাজে। সো ভাবলাম যে তাড়াতাড়ি খাবারগুলো খেয়ে নিই, সকালবেলা গরম করে এনেছিলাম। তো এদিকে সবাই মিলে ছোট্ট একটা পিকনিক করছিলাম, বেশ মজা হয়েছে, অনেক দিন পর এরকম পিকনিক মানে এনজয় করতে গেলাম। এটা হচ্ছে বাবার বন্ধু প্রতীক দা, তার ছেলে ওই যে, আর তার যে ওয়াইফ আছে সেও কিন্তু বাবার কলেজ ফ্রেন্ডস। সো আমাদের তো কি মেনু ছিল তোমরা জানো, সাথে কিন্তু জয়নগরের মোয়া ছিল। ভালোভাবে আমরা খাওয়া দাওয়া করে তারপর আমরা বেরিয়ে গেছিলাম চিড়িয়াখানা থেকে বাড়ির দিকে, কারণ 1:30টার মধ্যে আমাদের সমস্ত দেখা হয়ে গেছে। শিম্পাঞ্জিকে দেখতে পাইনি, আর বাঁদর মিস করে গেছি। আর আমার কর্তামশাই ভিড়ের মধ্যে এই যে এতটুকুর জন্য এনেছে, এটাই আমার কাছে অনেক। ইচ্ছা ছিল ভিক্টোরিয়াটা দেখানোর, তাই তোমাদের সাথে শেয়ার করলাম ভিক্টোরিয়ার জায়গাটা। কি দারুণ লাগে বলো তো, আমাদের কলকাতার ঐতিহ্য। বাট মামাম এখনও অবধি ভিক্টোরিয়াতে যায়নি, তাই দূর থেকে মাম্মামও দেখলো, আর আমি তোমাদের সাথেও শেয়ার করলাম। আর আমরা অনেক দিন পর এই কলকাতার ট্যাক্সিতে বা হলুদ ট্যাক্সিতে উঠে যাচ্ছি হচ্ছে আমাদের বাড়ির উদ্দেশ্যে। আর বিকেলে বন্ধুরা আমাদের একটা ছোটোখাটো মানে পার্টি আছে, মানে পার্টি বলতে বাবার আর এক পাড়ার ফ্রেন্ডস বা ছোটোবেলাকার বন্ধুর জন্মদিন ছিল। তো সেখানে আমাদের ইনভিটেশন ছিল, আমাদেরও ছিল, আর আমাদের সাথে যারা গেছিলো তাদেরও ছিল। তো সেখানকার একটা ছোট্ট ফুটেজ আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। মাম্মাম ভীষণ ক্লান্ত, সো আমাদের তাড়াতাড়ি বাড়ি পৌঁছাতে হবে। আমরা কিন্তু 3টের মধ্যে বাড়ি ঢুকে গেছি। একটু অবাক হলো, হ্যাঁ তাড়াতাড়ি দেখা হয়ে গেছে, তাই 3টের মধ্যে বাড়ি ঢুকে বেশ ভালোভাবে ঘুমিয়ে নিয়েছিলাম। তারপর সন্ধেবেলা অনেকটা এনজয় করেছিলাম। এই যে মাম্মামের খুব একটা বনু, এদিকে চিনি, আর এদিকে নাম হচ্ছে সোনিও, বাবার বন্ধু, সব পাড়ার বন্ধু এরা। তো এখানে বার্থডে সেলিব্রেশন করা হচ্ছে, আর সুন্দর সুন্দর কিছু ফটো মোমেন্টস আছে, তোমাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও। কেকটা রাখিস।
এই ব্লগটা কিন্তু ছিল 24শে ডিসেম্বর 2023-এর একটা সুন্দর ভিডিও, সুন্দর কাটানো ভিডিও, সকাল থেকে রাতের পুরো মুহূর্ত। তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টস করে জানিও। যারা নতুন আসছো প্লিজ সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে, আর শেয়ার করে দিও, আর অনেকটা সাপোর্ট করো যাতে এরকম সুন্দর সুন্দর ব্লগ ভিডিও আমি তোমাদের সাথে আবার শেয়ার করতে পারি। সো তোমাদের সকলের থেকে এখন বিদায় নেওয়ার পালা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর তোমাদের সাথে আমারও সম্পর্কটা ঠিক এরকমই অটুট থাকুক, এইটুকুই চাইবো। তো চলো বন্ধুরা, আজকের মতন টাটা। কাল দেখা হচ্ছে নতুন ব্লগের সাথে, নতুন দিনের সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের সকলকে গুড নাইট আর থ্যাঙ্কস ফর ওয়াচিং।